মামলা সম্বন্ধে বলি, মামলা সম্বন্ধে যারা এটা পর্যবেক্ষণ করছে, বিদেশি আসে পর্যবেক্ষণ করে, তার মধ্যে একটা আমাল ক্লুনি ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে। জর্জ ক্লুনি যে বড় ফিল্ম একটা, তার স্ত্রী আমাল ক্লুনি আরও বেশি বিখ্যাত, উনি একজন আইনজ্ঞ। তার একটা ফাউন্ডেশন আছে, যাদের বিচারের মধ্যে শঙ্কা জাগে সেই সমস্ত জায়গায় উনি আমাদের টিম পাঠায় পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তাদের বক্তব্যটা দেওয়ার জন্য। আদালতে প্রতিদিন হাজির থাকে তার এটাতেও হাজির ছিল, এবং তারা তাদের সংখ্যা দিয়ে একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। তারা বলছে এটা বানাওয়ার জিনিস, এটার মধ্যে কিছু নাই, এর কোনো ভিত্তি নেই, এটা ডিসমিস করে দেওয়া, এখনই ডিসমিস করে দেওয়া উচিত হবে। এটা হলো তাদের বক্তব্য। এটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, আমাল ক্লুনি ফাউন্ডেশন। যাই হোক, কাজে এটাই হলো ভবিষ্যৎ কী হবে বলতেছেন, একই হবে, জেল হবে। কারণ যেখানে ভিত্তি নেই সেগুলো তার কিছু করার নেই, যেটা ইচ্ছা সেটাই করতে পারে, যেভাবে যেতে চায়। কাজে আমরা ধরে নিচ্ছি যে এভাবেই আমাদের গতি হবে, হয়রানিমূলক হতে থাকবে এটা। আর যে এসছিল সেই বিল্ডিং, যে বিল্ডিংয়ে আপনারা এসছেন, এটা আমাদের একটা স্বপ্নের মধ্যে অনেক কিছু থাকে, তো এটা আমাদের সামনের জায়গা, আমাদের নিজস্ব একটা বিল্ডিং করব। যেহেতু আমরা গ্রামীণ ব্যাংকে থাকতে পারলাম না, আমাদেরকে বের করে দিল, আমাকে বের করে দেওয়ার পর আমার যে প্রতিষ্ঠানগুলো ছিল ওদের অফিস ওখানে ছিল। তো আমরা বললাম যে আমাদের তো অন্য জায়গায় যেতে হবে, এখানে তার থাকতে দেবে না আমাদেরকে, আমরা একটা নিজস্ব বিল্ডিং করি। তো বহু কষ্টে জমি জমা জোগাড় করে আমরা এই বিল্ডিংটা করলাম। মাত্র 2 বছর হলো আমরা এখানে এসেছি। আমরা খুব আনন্দ পাই। এটা একটা গ্রিন বিল্ডিং, এটা পরিবেশ সচেতন একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। ন্যাচারাল লাইটের উপরে আমরা কাজ করি, কোনো রকম নাই। যাই হোক, তো হঠাৎ একদিন এই 35 জন লোক একেবারে হই হাই করতে করতে ঢুকলো। আমাদের এই যে এন্ট্রি যে প্রসিজিওর আছে, নাম বলতে হবে, এই যে আপনার কার্ডটা দিয়েছেন, স্বাভাবিক জিনিস, যে কোনো বিল্ডিংয়ে ঢুকতে হলে কোথায় যাবেন জিজ্ঞেস করতে হবে। তারা কিছুই মানল না, তারা লাফিয়ে পার হয়ে গিয়ে গালিগালাজ করে রওনা হলো। আমরা ভীতিকর মানে কি, এটা প্যানিক, এটা সবাই ভয় পেয়ে গেল। ওরা কারা, কোথার থেকে আসলো? তারা বলে যে এটা আমরা দখল নিতে এসেছি, এগুলো আমাদের অফিস। তাদের বক্তব্য বলে আমাদের কারা, আমরা গ্রামীণ ব্যাংক থেকে এসেছি। গ্রামীণ ব্যাংকের বোর্ডে সিদ্ধান্ত হয়েছে এগুলোর চেয়ারম্যান বদলিয়ে দেওয়া হবে, এগুলোর বোর্ড মেম্বার বদলিয়ে দেওয়া হবে, কিছু বোর্ড মেম্বার বদলিয়ে দেওয়া হবে, এবং এটার ম্যানেজমেন্ট এখন আমরা ম্যানেজমেন্ট। তো বলছি ভাই আপনারা এসছেন, বলতেছেন, এটা দিয়ে তো আমাদের কাজ হবে না, আপনারা কাগজপত্র আনবেন, আমরা দেখবো আপনারা কারা। আর আমার সিদ্ধান্ত নেবেন মালিক হলো আমাদের বোর্ডে না যাওয়া পর্যন্ত আপনি যাই বলেন, যাই করেন, বল না এটা হুকুম মানতে হবে ইত্যাদি। যাই হোক, তারা খুব হাঁক ডাক করলো সারাদিন। তারা যাওয়ার সময় লোকজন আটকে ফেললো, তারা যেতে দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি। রাত 8:30টার দিকে তারা গেল, সব তালা লাগিয়ে গেল। বললো যে এইটা তালা লাগিয়ে গেলাম, কালকে সকালে আমরা এসে তালা খুলবো, তারপর আসবেন, তারপর আমাদের হুকুমে আপনারা কাজ করবেন। পরের দিন আসলো, তালা খুললো, আমাদের লোকগুলো অনর পরিস্থিতি রইলো, বলে যে আমরা তো আপনাদের হুকুমে কাজ করতে পারবো না ইত্যাদি ইত্যাদি। এটা হলো 12ই ফেব্রুয়ারি প্রথম, 2 ফেব্রুয়ারি, 13 তারিখ, 14 তারিখ তখন আমরা ঘোষণা করলাম যে আমরা একটা প্রেস কনফারেন্স করে পুরো জিনিসটা সবাইকে জানাবো। কারণ এটা ভেতরে থেকে যাচ্ছে, তারা আসছে যাচ্ছে, বন্দী আমাদের জবরদখল করে রাখছে, কেউ জানতেছে না। তখন আমরা প্রেস কনফারেন্সের ডাক দিলাম যে আমরা আগামীকাল 15 তারিখ 12টার সময় প্রেস কনফারেন্স করব। 12টার সময় সকালবেলা থেকে 15 তারিখ দিকে জনসমাগম একেবারে কিলবিল করতেছে, মানে বহু লোক জমায়েত হলো। এটা রাজনৈতিক সভা, রাজনৈতিক বক্তৃতা, রাজনৈতিক স্লোগান, বিভিন্ন কলেজ থেকে ছাত্রদের নিয়ে আসা হলো, তাদের রাজনৈতিক দলের ছাত্ররা, তারা এসে স্লোগান, মারমুখী বিষয়। আমাদের বিল্ডিংয়ে কাউকে ঢুকতে দিল না সেদিন, ওরা দখল করে বলে যে আমাদের দখল, এখানে কেউ ঢুকতে পারবেন না। এখানকার কিছু মহিলা নিয়ে আসলো, এটাও রাজনৈতিক দলের মহিলা, তারা ঝাড়ু নিয়ে আসলো, ঝাড়ু দিয়ে পেটাবে, আমার বিরুদ্ধে বহু কথা বললো। মানে কী কারণে কি এসছে এটা আমরা বলতে পারি না, কিন্তু জোর গলাবাজি হচ্ছে, বক্তৃতা হচ্ছে এবং স্লোগান হচ্ছে, এগুলো আমরা ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপারে আজকে, তো আরও খারাপ দিকে। 11:30টার দিকে হঠাৎ দেখলাম যে লোকজন চলে গেল। আমাকে বারে বলছে আপনি আসেন না, এখানে লোক দখল করে রাখছে, আপনাকে ঢুকলে আরও উত্তেজিত হয়ে যাবে, আপনি আসেন না, আমরা বলবো কখন আসবেন। তা আমি অপেক্ষা করছি কখন বলে। তারা বলছে লোকজন এখনও আছে, আপনি এখন আসেন না। আমরা যদি তাহলে সংবাদ সম্মেলন কীভাবে হবে? বলছে সংবাদ সম্মেলন হয়তো একটু দেরি করতে হবে, কিন্তু আমরা করব। তো যাই হোক, আমি আসতে না পারলাম, আমরা ভার্চুয়ালি জয়েন করবো ইত্যাদি ইত্যাদি আয়োজন হইতেছে অল্টারনেটিভ, যেহেতু আমরা ঢুকতে পারছি না। যেহেতু 11:30 থেকে দিকে একেবারে লোকশূন্য হয়ে গেল, তখন বল স্যার চলে আসেন, এটা এখন পারবে। আমি আসলাম, একটু ডিলে হলো আমার আসতে, যেহেতু ওখান থেকে আসতে 1 ঘন্টা সময় লাগে আমার।
তো কিন্তু সবাই অপেক্ষা করছিল। তো আমরা প্রেস কনফারেন্স করে বলে এই পুরো কাহিনী আপনাদের চোখের সামনেই হলো, আমাকে স্টেজ করতে হয় না কিছু। এখন কোথায় কোথায় তালা লাগিয়ে গেছে, তালাগুলো এখনও ঝুলানো আছে, তারা কেটে দিয়ে যায়, খুলে দিয়ে যায়নি। আমরা গিয়ে এখন কাটবো এগুলোকে। তো তাদের চোখের সামনে কারা কারা কাদেরকে কী বলেছে সবাই হাজির ছিল সেখানে। কাজে এটা একজনের ভাষ্য না, কাজে সবার ভাষ্য ওনারা পেয়ে গেলেন। তো দিন পত্রপত্রিকায় যেভাবে রিপোর্টগুলো হলো, টেলিভিশনে যেভাবে, এতে লোকের চোখে তারা খুব ভালো প্রতিপন্ন হয় নাই। কাজে তারা আর আশা বন্ধ করছে। কিন্তু এরপর 2 দিন পরে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করে তাদের ব্যাখ্যা দিল। তাদের ব্যাখ্যা হলো যেগুলো আমাদের সম্পত্তি। তা আমরা বলছি আপনাদের সম্পত্তি, এমনি আমাদের নিজেদের মধ্যে বলছি, আপনাদের সম্পত্তি নিয়ে আমরা বিতর্ক করার তো দরকার নেই, এটা তো একটা নিষ্পত্তি করতে হবে। মানুষ ঢুকে দিয়ে জবরদখল করে চোখ লাল করে এটা তো অন্য জগতের বিষয় হয়ে গেল, এটা তো ন্যায় নীতির বিষয় হলেন। আমরা যান আদালতে যান, প্রমাণ করেন কীভাবে আপনারা এটা মালিক হয়ে গেলেন। আমরাও কীভাবে বলছি যে আমরা মালিক, সেটা পরিষ্কার হবে। কার কাছে কী কাগজপত্র আছে, দলিলপত্র আছে, দলিলপত্র বার করি আমরা। আমাদের দৃষ্টিতে তো আপনাদের মালিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এইসব প্রতিষ্ঠানে কোনো মালিকই নেই। এগুলো সেকশন 28 কোম্পানি। এই সেকশন 28 কোম্পানি আইনের একটা বিশেষ আইন। এই আইনে এটা বলা হয় নন স্টক নন ডিভিডেন্ড কোম্পানি গ্যারান্টি লিমিটেড বাই গ্যারান্টি। অর্থাৎ এটার কোনো মালিক নেই, এটার কোনো মালিকানা নেই, এটার কোনো পুঁজি নেই, কিচ্ছু নেই। শুধু কয়েকজন মিলে এই কোম্পানিটা করে। তাদের দায়িত্ব হলো, তাদের সর্বোচ্চ দায়ভার হলো 1000 টাকা। মানে কোম্পানি কোটি কোটি টাকা লোকসান দিয়ে ফেললো, মানুষের কাছে পরে দেনা থাকলেও সে 1000 টাকার বেশি তার দায়িত্ব না। এটা একটা সুন্দর আইন, আমরা পছন্দ করেছি। জন্ম থেকে আমরা যত কোম্পানি করেছি এই কোম্পানির নামে করেছি, যেহেতু কোনো মালিক নেই এটা। কারণ আমরা ওই যে সামাজিক ব্যবসার আইডিয়াটা তখন থেকে যে মাথার মধ্যে আসছে, এটার একটা প্রকাশ যে আমরা এমন ব্যবসা করব যে ব্যবসার থেকে মালিক কোনো মুনাফা নিতে পারবে না। এটা হলো সামাজিক ব্যবসা। দেশে বলতে তো সাধারণ মানুষ যাদের সঙ্গে আমাদের ওঠা বসা, যাদের সঙ্গে আমাদের পরিচয়, ওদের মতো তারাও তো বুঝতেছেন এটা কী, কেন হচ্ছে, কেন হঠাৎ যে ব্যক্তিকে আমরা প্রতিনিয়ত দেখেছি ওঠা বসা করেছে। আমি বাংলাদেশের গ্রামে গ্রামে গিয়েছি, তাদের বাড়ির সামনে বৈঠক করেছি, তাদের মহিলাদের নিয়ে, তাদের সন্তানদের নিয়ে আলাপ করেছি। সেভাবে আমাকে চেনে সবাই। নোবেল পুরস্কার পেয়েছি, সবাই উৎসব করেছে। যে হঠাৎ কী হলো, তারাও পাজল। কাজে যখন এই বিবৃতিগুলো এসছে, যারা এই বিবৃতির অর্থ বোঝে, সবাই তো বোঝে না, তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে আমরা যাভাবে চিন্তা করি এটাই ঠিক। কারণ এরা পৃথিবীর সমস্ত মান্যগণ্য লোক এখানে তার পক্ষে বলছে যে ইনি নিষ্পাপ, উনি কোনো দোষ করেন নাই, নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়ার জন্য এগুলো করা হইতেছে। কাজে তাদের কাছে একটা স্বস্তি আসে। কাজে আমি বলবো যে একটা মারাত্মক রকমের স্বস্তির সৃষ্টি করেছে, শুধু বাংলাদেশে না, আমি তো পৃথিবীর বিভিন্ন দেশে এই যে কাজগুলো আমরা করেছি, যাই আমরা বাংলাদেশে করি, এটা সারা পৃথিবীতে অনুসরণ করে। কাজে সারা পৃথিবীর কেন্দ্রভূমি হলো বাংলাদেশ। কাজে তারা রিলিফ ফিল করেছে, তারা বুঝতেছেন ওখানে উনি কী করতেছেন, আমাদেরকে একরকম বোঝাচ্ছেন উনি, কিন্তু কী বিপদে উনি জালিয়াতি করেছেন, অর্থ আত্মসাৎ করেছেন, হয়তো বা সত্য। এই স্টেটমেন্টটা পড়ার পর তখন বুঝলো যে না, এতগুলো লোক, এত বড় বড় লোক, 187 জন নোবেল পুরস্কার, নোবেল বিজয়ী এর উপর সই করেছে যখন, তখন আমরা স্বস্তির নিঃশ্বাস। কাজে ওটা আমাদের উপর বহু স্বস্তির অবকাশ দিয়েছে আমাদের।